নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এসসিও সামিটের ঠিক পরের দিনই চায়না বিশ্বের মধ্যে সবথেকে বড় মিলিটারি প্যারেড শো করেছে, যেটা ছিল তাদের ৮০তম মিলিটারি প্যারেড। এখানে দেখুন ভিডিওতে যে চায়নাস সি প্রজেক্ট পাওয়ার অ্যাট মিলিটারি প্যারেড উইথ পুতিন অ্যান্ড কিম। এখন ডোনাল্ড ট্রাম্পের আরও অবস্থা খারাপ হয়ে গেছে আরও এই ছবিটার দিকে। কি না, শি জিনপিং তিনি আমন্ত্রণ করেছে অনেক দেশকে। প্রথম সারিতে যারা আছেন তারা হচ্ছে পুতিন, তারপরে সবথেকে বড় আশ্চর্যজনক যেটা ডোনাল্ড ট্রাম্পকে একটা ঝটকা দিয়েছে সেটা হচ্ছে উত্তর কোরিয়ার কিম জং। ডোনাল্ড ট্রাম্প 2016 সালে প্রথমবারে আমেরিকার রাষ্ট্রপতি হয়ে আসে, তখন এই উত্তর কোরিয়ার সাথে একটা গণ্ডগোল হয়েছিল। গণ্ডগোল কি? গণ্ডগোলটা বলতে যে কিম জং হুমকি দেয় যে আমার টেবিলের তলায় এমন বোতাম আছে যেটা টিপে দিলে আমেরিকা উড়ে যাবে। ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্প তার জবাব দিয়েছিল কি, তোমার থেকে আমার টেবিলের তলায় আরও বড় সুইচ আছে যেটা টিপে দিলে উত্তর কোরিয়ার ম্যাপটা পৃথিবী থেকে হাওয়া হয়ে যাবে। তো এই ঝামেলাটা 2016 সাল থেকে তার সঙ্গে ছিল। এবারে এখন এই যে ৮০তম মিলিটারি প্যারেড চায়না হোস্ট করেছে এবং সেখানে কিম জংকে দেখে ডোনাল্ড ট্রাম্প ভাবছে ও কী করছে ওখানে। এসসিও সামিটে তো হতবাক হয়েছে, নরেন্দ্র মোদী, পুতিন, জিনপিং একসঙ্গে হাতে হাত মিলিয়ে গল্প করছে, চা খাচ্ছে, কিন্তু আবার এই ছবিটা দেখে তার আরও ঝটকা লেগেছে। এই ছবির পাশাপাশি এদের পাশে আরেকজন আছে, গেস করতে পারছেন কে? করুন করুন করুন, বুঝতে পারবেন। আর কেউ নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি ওখানে চলে গেছেন ভিক মাগতে, যদি দুটো অস্ত্র পাওয়া যায় আর একবার ভারতে পেহেলগাম কাণ্ড করব এবং দিয়ে বলবো যে আমি কিছু করিনি, পেহেলগামের মধ্যে আমি ছিলামই না, যা করেছে টেররিস্টরা করেছে, আর টেররিস্টরা আমরা জানি না, চিনি না। তো গেছে কিছু হয়তো যদি পাওয়া যায়, চায়না যদি কিছু দয়া করে ভিক্ষা দেয় 2-4টে অস্ত্র। তো এখন চায়না দেখিয়ে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার ৮০তম যে মিলিটারি প্যারেড হয়েছে সেটা বিশ্বের মধ্যে একদম বৃহত্তম মিলিটারি প্যারেড, যেখানে জিনপিং বিশ্বকে দেখিয়েছে যে আমাদের কাছে কি কি অস্ত্র আছে মজুদ। অ্যান্টি মিসাইল ট্যাঙ্ক, তারপরে ড্রোন, তারপরে ব্যালিস্টিক মিসাইল, এমনকি এটাও দেখিয়েছে যে তাদের কাছে কি লেজার গান আছে। তো এই অস্ত্রগুলো দেখিয়ে চায়না এই মুহূর্তে প্রমাণ করতে চেয়েছেন যে চায়না বলছে আমেরিকা পৃথিবীর শক্তিশালী দেশ নয়, চায়নাই এখন পৃথিবীর শক্তিশালী দেশ। জিনপিং এটাই প্রমাণ করতে চেয়েছেন। এবং তারপর সবথেকে যেটা ভাইরাল এখন, আজকে এসসিও সামিটের টোটাল 20টা দেশ ওখানে গিয়েছিল, 20টা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি গিয়েছে, কিন্তু সবথেকে যে ছবিটা ভাইরাল হচ্ছে কোনটা না, জিনপিং, পুতিন আর মোদি। কারণ তিনি এটাও দেখাতে চেয়েছেন যে আমরা তিনজনে এখন এক হয়ে গেছি এবং আমাদের শক্তি সবথেকে বেশি। আমেরিকা কন হে ভাই, আমেরিকা কুছ নেই। তো জিও পলিটিক্সে এটা কখনো বলা যায় না যে কার সঙ্গে কার কখন বন্ধুত্ব হবে, কার সঙ্গে কার কখন শত্রুতা হবে। জিও পলিটিক্সে এটা দেখা যায় যে প্রত্যেকটা দেশ অন্য কোনো দেশের সাথে যখন বন্ধুত্ব স্থাপন করে বা শত্রুতা স্থাপন করে, সেটা শুধুমাত্র জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ কি না, নিজের দেশের জন্য, নিজের দেশের কথা ভেবে, দেশের স্বার্থের কথা ভেবে একটা দেশের সঙ্গে সম্পর্ক রাখে, আবার নিজের দেশের কথা ভেবেই আরেকটা দেশের সঙ্গে শত্রুতা করে বসে। এটা হচ্ছে জিওপলিটিক্সের মূল উদ্দেশ্য, মূল ফান্ডা। এবারে এখন বক্তব্য যে গোটা বিশ্ববাসী এই ছবিটা দেখেছে যে মোদি, পুতিন, জিনপিং। তারপর এসসিও সামিটের পরেই যখন মিলিটারি প্যারেড চায়না হোস্ট করলো, সেখানে দেখতে পাচ্ছে যে সবাই আছে এবং নতুন একজন হচ্ছে ঢুকেছে, সেখানে মোদি কেন নেই। অনেকেই সমালোচনা করছে যে এই একদিন আগে একদম খুব বন্ধুত্ব, ভীষণ কিছু আয়োজন, একসঙ্গে চা খাওয়া, লাঞ্চ করা, ডিনার করা সব করেছে, কিন্তু এতে কেন মোদি নেই। এবারে আপনাদেরকে বলি, ভারতবর্ষ জানে খুব ভালো করে যে কার সাথে কতটা সম্পর্ক রাখতে হবে। আবেগের বশে ভারতবর্ষ কখনো কোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখে না, যতটুকু প্রয়োজন ততটুকু। এটা আমাদের বাস্তবিক জীবনেও কিন্তু তাই প্রয়োজন, যে কোন মানুষটার সাথে
কতটা সম্পর্ক রাখবো, কারণ খুব বেশি মিশে যাওয়াটাও একদম ভালো নয়। এবারে এখানে কেন মোদি যায় না? আমাদের মোদি না যাওয়ার প্রধান কারণ হচ্ছে এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মিসাইল, সামরিক বাহিনী, অর্থাৎ দেশের সামরিক ক্ষমতা কতটা, এটা দেখানো মানেই কি যে আমরা কতটা যুদ্ধের জন্য প্রস্তুতি, আমরা কতটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি, আমরা কত শক্তিশালী। তো তার মানে সেখানে যুদ্ধের একটু হলেও আভাস আছে। খুব ভালো করে অনেকেই জানে যে ভারতবর্ষ কখনো যুদ্ধনীতিতে বিশ্বাসী নয়। আমি যদি এখন 1945-এর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যখন আমেরিকা সে কী করে না, ইউরোপের পশ্চিম দিকের দেশগুলোর সাথে ব্যবসা করার জন্য ন্যাটো বাহিনী গঠন করে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অর্থাৎ এটা বাহিনী নয়, ওটা তখন ছিল একটা জোট, উদ্দেশ্যটা মূল জোট। আর এইদিকে তখন রাশিয়া আমেরিকার উপর প্রতিশোধ নেওয়ার জন্য, যেটা ঠান্ডা লড়াই বলে, সেখানে উনিও একটা জোট গঠন করেন যার নাম ছিল ওয়ারশ। ন্যাটোতে কিছু কিছু দেশ অংশগ্রহণ করছে, আর এদিকেও এশিয়ার উত্তর দিকের দেশগুলো এবং ইউরোপের পূর্ব দিকের দেশগুলো ওয়ারশতে যোগদান করছে। তাহলে একবার ভাবুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় একটা যুদ্ধ হওয়ার পরে আবার যখন আস্তে আস্তে জোট তৈরি হচ্ছে, তার মানে আবার একটা বিশাল যুদ্ধের সম্ভাবনা শুরু হচ্ছিল। আমরা অনেক জায়গাতে অনেক কিছু ভিডিও দেখেছি যে কয়েকটা দেশলাই কাঠি দাঁড় করানো আছে, একটা জ্বালিয়ে দিল, তারপর একটা থেকে সব জ্বলে যায়। কিন্তু যদি ওই সারির মধ্যে একটা দেশলাই কাঠি সরিয়ে নেওয়া হয় তাহলেই কিন্তু আগুনটা নিভে যায়, বাকিগুলোতে আর যায় না। ঠিক তেমনই আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেটাই করেছিলেন। কি করেছিলেন না, যখন রাশিয়া আমাদের ভারতের কাছে আসে ওয়ারশ জোটে যুক্ত হওয়ার জন্য, যখন আমাদের ভারতকেও বলে, তখন আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি সম্পূর্ণভাবে ওটাকে রিজেক্ট করেছিলেন। এবং শুধু রিজেক্ট করেননি, রিজেক্ট করে তিনি একটা জোট গঠন করেছিলেন যার নাম জোট নিরপেক্ষ। যে তিনি এই বক্তব্যই রেখেছিলেন যে কোনো জোটের সাথে আমরা নেই, আমরা একটা তৃতীয় বিশ্ব গঠন করব, যেখানে সম্পূর্ণ থাকবে নিরপেক্ষতা, না ন্যাটো না ওয়ারশ। ঠিক একইভাবে বর্তমানেও যে এই শক্তিশালী দেশ এবং এদের যে শক্তি নিয়ে গর্ব, শক্তি নিয়ে অহংকার করছে, সেখানে কিন্তু মোদি যাননি। আমন্ত্রিত ছিলেন, যে এমন নয় উনি আমন্ত্রিত নন, আমন্ত্রিত ছিলেন, কিন্তু উনি যাননি। তার প্রধান কারণ তিনি যুদ্ধতে বিশ্বাসী নন এবং আমাদের ভারত যুদ্ধেতে বিশ্বাসী নয়। ভারতবর্ষ কোনটাতে কখন কিভাবে যোগদান করতে হবে সেটা খুব ভালো করে জানে। কারণ আগেই বলেছি, চায়না কোনো কিছু গ্যারান্টি নেই, কখন শত্রু হবে আর কখন বন্ধু হবে সেটা একদমই বলা যায় না। আজকে চায়না আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে এসছে ঠিকই, তাই বলে এটা ভাববেন না যে চায়না আমাদের সঙ্গে হয়তো পার্মানেন্টলি বন্ধু থাকবে, সেটাও এসছে তার স্বার্থে, জাতীয় স্বার্থে। কেননা আমরা যদি আমেরিকার সাথে বিজনেস করি বা অন্যান্য দেশের সাথে বিজনেস করি, তাহলে চায়না লসে পড়ে যাবে। তার কারণ চায়না ভারতবর্ষ মিলে গোটা বিশ্বেতে প্রায় 300 কোটি লোক এখানেই বাস করে, তাই মার্কেটটা পাবে না। এটাও আমরা জানি, এই যে চায়না আজকে ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত মেলাচ্ছে, সেটাও কদিন আগেই আভাস পাওয়া গেছিল। কারণ জিনপিং একবার আমাদের রাষ্ট্রপতিকে একটা গোপন চিঠি দেয় যে যদি তোমরা আমেরিকার সাথে ব্যবসা করতে যাও তাহলে আমাদের খুব সমস্যা হবে, এটা যাতে না করা হয়। এমনকি এসসিও সামিটের আগে প্রধানমন্ত্রীকেও একটা চিঠি দেওয়া হয়েছিল। তো এবারে এখন আসি যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কী হচ্ছে এবং তাতে কি ভুলভাল বকতে শুরু করেছে। এখান থেকে তার প্রমাণ, তিনি বলতে চাইছেন যে আমেরিকা ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ সম্ভবই নয়, কারণ আমেরিকা ছাড়া কেউ বাঁচবেই না, থাকবেই না। এই যে বলছে যে উইদাউট ইউএস এভরিথিং ইন ওয়ার্ল্ড উড ডাই, যে আমেরিকা ছাড়া গোটা বিশ্ব মারা যাবে। এই যে ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলেছে, মাথা ওনার খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়েছে বলছি। এখন আমেরিকা একটা ব্র্যান্ডিং কান্ট্রি। কেন বলছি? ভারতীয়রা, আমি আমাদের ভারতীয়রা কথা বলছি, 85% মানুষ সকাল থেকে সন্ধে পর্যন্ত আমেরিকার ব্র্যান্ডকে ইউজ করে। যেমন আমাদের সকালে ঘুম থেকে উঠলেই কলগেট লাগে, সেটা আমেরিকার ব্র্যান্ড কোম্পানি। তারপর এখন প্রত্যেকের মধ্যে একটা মোহ এসছে, ইনফ্যাচুয়েশন এসছে কি না, আইফোন, আমার আইফোন চাই।
তো এই এই আইফোনের জন্য ভারতের অনেক ছেলে মেয়ে কিডনি বিক্রি করে দিয়েছে, আমরা এও গল্প জেনেছি, পাগল হয়ে যাচ্ছে, সেটাও আমেরিকা থেকে আসে। তারপর মাইক্রোসফট, গুগল, এটা ছাড়া তো ভারত কেন কোনো দেশ চলতেই পারে না, চায়না ছাড়া, চায়না বাদ দিয়ে কোনো দেশ চলতেই পারে না। তো তাহলে ডোনাল্ড ট্রাম্প কি কানা নাকি? হ্যাঁ, তো এবার এখন যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি, আমরা বলছি আমেরিকান কোম্পানি, কিন্তু প্রোডাকশনটা বানানো হয় কোথায়? আজকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি সবসময় বলেছেন মেড ইন ইন্ডিয়া। আমেরিকায় থরি আছে যে মেড ইন আমেরিকা? নেই। কেন নেই? কারণ যে সমস্ত প্রোডাকশানগুলো আমরা ইউজ করি, আমরা বা অন্যান্য দেশ, অন্য কান্ট্রি যেগুলো ইউজ করি, সেইগুলো তৈরি হয় ভারতে, নয় চায়না, নয় জাপান, নয় কোরিয়া, নয় রাশিয়া, বিভিন্ন জায়গাতে প্রোডাকশানগুলো তৈরি হয়। আমেরিকা কি করে? ওইগুলো কেনার পরে একটা ব্র্যান্ডের ছাপ দিয়ে তারপর আবার ওটা বাইরে বিক্রি করে, দিয়ে বলছে যে এটা আমাদের জিনিস ছাড়া কোনো দেশই বাঁচবে না। আরে ভাই, তোমাদের জিনিস বলতে কাকে বলে? এখন যদি আমার একটা শপিং মল আছে, একটা শপ আছে, যে কোনো শপ, জামা কাপড়ের শপ, আমি একটা হোলসেলার থেকে কিনে দোকান খুলে সেটাকে আমি আমার দোকানের নাম দিয়ে, দোকানের স্ট্যাম্প দিয়ে, দোকানের ছাপ দিয়ে সেটাকে বিক্রি করছি, তো জিনিসটা আমার হয়ে গেল? নয় তো। আমেরিকাও সেটাই করে। ওদের বিশাল বড় কিছু প্রোডাকশান হাউস, বিশাল কিছু নেই। আমরা যেটাকে বলি পুনর্রপ্তানি, ওরা এক দেশ থেকে ইম্পোর্ট করে আবার ওইটাকেই এক্সপোর্ট করে, শুধু ব্র্যান্ডটাকে চেঞ্জ করে দিয়ে। তা এখন বলছে যে আমেরিকা ছাড়া কোনো দেশ সেই বাঁচবে না। যেমন আজকে আমাদের ভারতবর্ষ যেই জায়গায় যাচ্ছে, কীরকম জায়গা না, এই যে বললাম যে প্রোডাকশান নিজের দেশের তৈরি, আমাদের ভারতবর্ষে অলরেডি শুরু হয়ে গেছে, সেমিকন্ডাক্টর চিপ তৈরি হওয়া শুরু হয়ে গেছে, এবং এর থেকে আস্তে আস্তে সময় লাগবে ঠিকই, কিন্তু আজকের পর থেকে আরও আগামী 5-10 বছরে ভারতবর্ষ মেক ইন ইন্ডিয়া অনেকটাই সফল হবে। আমরা সেটা দেখতে পাচ্ছি, সামনে দেখতে পাচ্ছি যে মাইক্রোচিপ অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে, তৈরি করা শুরু হয়ে গেছে, ঠিক আছে, আরও হিউজ হবে। এখন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% ট্যারিফ চাপানোর পর তার অবস্থা কী হয়েছে শুনুন। আমেরিকান সুপ্রিম কোর্ট এখানে তার সেই মামলাটা পর্যন্ত উঠে গেছে, এবং আমেরিকান কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে ডেকে এই প্রশ্নটাই করেছেন যে তুমি ট্যারিফ চাপানোর কে? তোমার তো কোনো রাইট নেই ট্যারিফ চাপানোর। তো তখন ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারে যে মামলা যখন সুপ্রিম কোর্ট অবধি এসে গেছে, তাহলে আমাকে তো কোনোভাবে বাঁচতে হবে। আর সেই বাঁচার জন্য তিনি এখন কি করছে না, ভারতের উপর ঘুরে দোষ চাপাচ্ছে, যে তিনি ভারতের উপর বলছেন যে ইন্ডিয়া কিলস আস উইথ ট্যারিফ। মানে বক্তব্যটা হচ্ছে যে ভারত নাকি আমেরিকাকে এটা বলেছে যে আমরা সম্পূর্ণভাবে ট্যারিফ কমিয়ে দিচ্ছি বা জিরো করে দিচ্ছি, তোমরাও করে দাও। মানে ব্যাপারটা হলো, একটু বুঝিয়ে বলি, যেমন আমরা যে আমেরিকায় জিনিস বিক্রি করছি, যেটার উপর আমেরিকার ট্যারিফ চাপিয়েছে, ঠিক একইভাবে আমেরিকাও আমাদের দেশে তাদের বিভিন্ন জিনিস বিক্রি করে, তো সেখানে আমরাও ট্যারিফ চাপাই, কোনোটা 5%, কোনো 10%, আরও অনেক আছে। তো সেখানে ডোনাল্ড ট্রাম্প এখন নিজে বাঁচার জন্য বলছে নাকি যে ভারত আমাকে বলেছে যে আমরা সম্পূর্ণভাবে ট্যারিফ কমিয়ে দিচ্ছি, তোমরা আমাদের উপর ট্যারিফ কমিয়ে দাও, আমাদের ভারতের উপর দোষ দিচ্ছে। এটা এই জায়গাটায় সম্পূর্ণভাবে তিনি যেটা বলেছে, তার মূল বক্তব্যটা, হি অ্যাডেড দ্যাট নিউ দিল্লি হ্যাজ অফার্ড নো ট্যারিফ টু দ্য ইউএস। আমরা নাকি ওনাকে বলেছি যে ট্যারিফ জিরো করে দিচ্ছি, তোমরাও কমিয়ে দাও। এটা সম্পূর্ণ ভুল তত্ত্ব, সে নিজেকে বাঁচানোর জন্য এই কাজটা করছে। যাই হোক, এখন ডোনাল্ড ট্রাম্প এসসিও সামিটের ছবি দেখে তার কি অবস্থা হয়েছে একটু ছোট্ট করে দেখায়, যে তিনি বলছেন যে লুকস লাইক উই হ্যাভ লস্ট ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া টু ডিপেস্ট ডার্কেস্ট চায়না। কি না, আমরা ভারতকে হারিয়ে ফেলেছি সম্পূর্ণভাবে রাশিয়া এবং চায়নার অন্ধকারে। এবং তারপরে যখন আমাদের কারোর উপর অভিমান হওয়ার পর আমরা কি বলি যে বাছা তুমি শান্তিতে থাকো, ভালো থাকো, সুখে থাকো। ঠিক সেটাই বলেছেন উনি। তারপরই যে দে হ্যাভ এ লং অ্যান্ড প্রসপারাস ফিউচার টুগেদার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে যাক ওরা ভালো থাকুক, তাতে কোনো সমস্যা নেই। আমেরিকা এখন ভারতকে দেখে ওই ভারতের মেক ইন ইন্ডিয়া
এই ধ্বনিটা শুনতে শুনতে এখন দেখছে আমেরিকাকেও ভারতের মতোই হতে হবে, মেক ইন আমেরিকা। সেই জন্য তিনি আমেরিকার বড় বড় কোম্পানির সিইওদেরকে ডেকে ডিনার করছে এবং ডিনারে তিনি এটাই আলোচনা করছেন যে আমাদের আমেরিকাতেও নিজস্ব প্রোডাকশান তৈরি করতে হবে। দেখুন এখানে বিল গেটস আছে, মাইক্রোসফট এবং আরও বড় বড় কোম্পানির সিইও আছে। তাদের সঙ্গে এটাই আলোচনা হচ্ছে যে আমেরিকাতেও এরপর নিজস্ব প্রোডাক্ট বানাতে হবে। তো তিনিও মেক ইন আমেরিকা, মেড ইন আমেরিকা এই রাস্তা দিয়ে চলার পরিকল্পনা নিচ্ছে। তো দেখা যাক কতদূর পর্যন্ত এই পরিকল্পনা যায়।